আজ আমি ভিডিওটা করছি এক বান্দরকে নিয়ে। আপনারা সবাই তাকে চেনেন, চরমনার ভণ্ড পীর নামে সে পরিচিত। তাকে নিয়ে এর আগেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেটা পাবলিশ করি নাই। যখন দেখলাম যে সে জামাত ইসলামের সাথে যুক্ত হয়ে নির্বাচন করার জন্য ফিরে আসছেন, তো আমার কাছে মনে হলো যে মানুষ মাত্রই ভুল করে, সে যদি ভালোর পথে ফিরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো কিন্তু এখন যেটা দেখলাম সেটা দেখে মনে হলো যে না, আসলে যে কুকুরে গু খায় তার মুখে যদি ঠুসিও দিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখবেন যে ঠুসি দেওয়া মুখটাও কিন্তু গুয়ের উপরে ঘষবে। এই ভণ্ড হলো সেই প্রকৃতির একজন মানুষ। আমি কথাটা এইভাবে কেন বলছি, তার আগে আমি বলি যে আমার শিক্ষাটা মাদ্রাসার সাথে জড়িত। তো যে কারণে আমাকে একটু দূরে থেকে কিছুটা পিছিয়ে গিয়ে ঘটনাগুলো শুরু করতে হয়। আমার এই মাদ্রাসা শিক্ষাটার নষ্ট হওয়ার পিছনে কয়েকজন মানুষের দায় আছে। তাদেরকে আমি আজীবন দোষী সাব্যস্ত করে যাব। তাদের ষড়যন্ত্রের কারণে আমার লেখাপড়াটা বন্ধ হয়েছে। কোনো একজন মানুষ আমাকে বলেছিল যে এই লেখাপড়ার পাশাপাশি তোমাকে জেনারেলের সার্টিফিকেট অর্জন না করলে টিকে থাকা খুব কঠিন হবে। আমিও ভেবেছিলাম যে আমি তো দরিদ্র ঘরের সন্তান, চাকরি দরকার, তো সার্টিফিকেট প্রয়োজন আছে, এটা আমার কাছে তখন মনে হয়েছিল। তো পরবর্তীতে যাই হোক, সেখান থেকে বের হয়ে জেনারেলে ভর্তি হলাম। এরপরে জীবনে অনেক কিছু ঘটে গেল। ঘটে যাওয়ার পরে বেশ কয়েক বছর পর আমার কাছে মনে হলো যে না, আমার প্রথম রাস্তাটাই ভালো ছিল, আমি ভুল করে ফেলছি। তো সেই ভুল বোঝাটাই এতটা দেরি হয়ে গেছে যে আমি আর তখন নিজেকে আগের জীবনে রিকভারি করতে পারছি না। অনেকটা বছর চলে গেছে। তো চিন্তা করলাম যে আমি আমার এলাকায় আমি নিজের পিছনের জীবনে ব্যাক করতে পারতেছি না। আমি কিন্তু এই চরমনার পীরের অনেক বড় ভক্ত ছিলাম। অনেক বড় বলতে একটা পাগল ভক্ত বলতে পারেন। তার মুরিদ আমি ছিলাম। তার সকাল সন্ধ্যা সবকগুলো সবসময় পালন করতাম, তাদের বইগুলো পড়তাম। অথবা আমাদের আশেপাশে কোথাও চরমনার পীরের অথবা তাদের খলিফা বলতে তাদের মনোনীত কিছু ব্যক্তি থাকে, তো তাদের যদি ওয়াজ হতো সবার আগের কাতারে আমি থাকতাম, যে সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। তো যখন আমার কাছে মনে হলো যে আমি আমার এলাকায় থেকে আমার পিছনের জীবনে আবার ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না, তো তখন আমার কাছে মনে হলো যে আমি বরিশালে চলে যাই। সেখানে হুজুরের অনেক বড় মাদ্রাসা আছে, আমার মতন একজন মানুষের ইনশাল্লাহ জায়গা হয়ে যাবে। তখন সময়টা একটু খারাপ চলছিল, 2012-13 সালের দিকে। তখন দেলাওয়ার হোসেন সাঈদীর রায় অথবা অন্য কোনো পারপাসে, আমার ততটা মনে নাই, দেশে খুব বিশৃঙ্খলা হচ্ছিল শিবিরকে নিয়ে এবং দেলাওয়ার হোসেন সাঈদীকে উদ্দেশ্য করে। তো সেই সময়টাই আমি যখন সেখানে গেলাম, সেই বাস নদী পার হয়ে সেখানে গিয়ে হাজির হলাম দুপুরের পরে। তো সেখানে গিয়ে বড় স্টুডেন্ট যারা থাকে ওখানে, ছাত্ররা, তাদের সাথে আমি কথা বললাম যে আমি অনেক দূর থেকে আসছি লেখাপড়ার উদ্দেশ্যে। তাদের কাছে আমি বললাম যে আমি এইভাবে লেখাপড়া করছি। তখন আরও কিছু স্টুডেন্ট মিলে আমাকে মেশকাত দাওরা হাদিসের ছেলেদের কাছে নিয়ে গেল, স্টুডেন্টদের কাছে। তাদের মাধ্যমে আমি চরমনার পীরের সাথে দেখা করার সুযোগ পেলাম। তো আমাকে চরমনার পীরের কাছে নিয়ে যাওয়া হলো। তো সেই সময়টায় আমার স্পষ্ট মনে আছে যে তিনি আসরের নামাজের জন্য মেসওয়াক করতেছিলেন হুজুর পানি নিয়ে। তো সেই সময় ছাত্ররা আমাকে নিয়ে গেল হুজুরের কাছে। আমাকে দেখলো, দেখার পরে ছাত্ররা আমার ব্যাপারে সব বললো যে এরকম ব্যাপার, সে লেখাপড়া করার জন্য অনেক দূর থেকে আসছে। তো তখন প্রথম কথাটাই চরমনার পীরের ছিল যে ওর ব্যাগপত্র ভালো করে চেক করে দেখ যে শিবির কিনা। তখন আমার ব্যাগপত্র সার্চ করা হলো যে আমার কাছে অন্য কোনো কিছু আছে কিনা, জিহাদি বইটই আছে কিনা, এগুলো সার্চ করা হলো। তাদের নিরাপত্তার স্বার্থে করছে, তো আমি তখন কিছু মনে করি নাই। তো সার্চ করার পরে আমি কিছুটা হলেও আশ্বাস পেলাম যে আমি ওইখানে লেখাপড়া করার সুযোগ পাবো। তো তার আগে আমাকে কিছু স্টেপ পার করতে হবে, যেমন তাদের কিছু কাজকামের সাথে থাকতে হবে। এরপরে 1-1.5 মাসের মধ্যে আমাকে ভর্তির প্রসেসিং তারা শুরু করবে, এরকম একটা আশ্বাস পেলাম। তো পরবর্তীতে আমাকে যে দায়িত্ব দেওয়া হলো,
যে চরমনার পীরের অনেকগুলো পুকুর আছে আশেপাশে, সে পুকুরে নেমে মাছ ধরা এবং রান্নার কাজে সহায়তা করা, এই ব্যাপারগুলোর সাথে আমাকে ইনভলভ করা হলো। তো প্রতিদিন এইভাবে পুকুরে নেমে মাছ ধরতে যেতাম, মাছ ধরে নিয়ে আসতাম। আরও লোক থাকতো আমাদের সাথে, সবার সাথে মিলে এভাবে মাছ ধরতাম এবং রান্না করার কাজগুলোতে সহযোগিতা করতাম, টয়লেট পরিষ্কার করা, এই কাজগুলো করা লাগতো। কাজগুলো করার পাশাপাশিও আমি ছাত্রদের সাথে যোগাযোগ রাখতাম যে আমার ভর্তির ব্যাপারটা কেমন হচ্ছে বা কত দূরে এগোচ্ছে, এই ব্যাপারগুলো খোঁজ খবর নিতাম। তো তারা আশ্বাস দিত যে হুজুর যেহেতু একটা আশ্বাস দিয়েছে তো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি সেই ভরসায় থাকতে থাকতে প্রায় 1 মাস চলে গেল। 1 মাস পরে মিশকাত এবং দাওরা হাদিসের স্টুডেন্টদের সাথে কথা বললাম যে আমি তো আসলে লেখাপড়ার জন্য আসছি, আমি এটা দ্রুত শুরু করতে চাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। তো তারা আবার আমাকে হুজুরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেদিন হুজুরের প্রথম কথাটা ছিল, সব কিছু শুনলো, আমিও বললাম যে আমি লেখাপড়াটা কন্টিনিউ করব, আবার পুনরায় সব কিছু বললাম। তো হুজুরের প্রথম কথাটা ছিল, এই বয়সে লেখাপড়া করে কি করবে, এই কথাটা বলে চলে গেল। তো যখন দেখলাম যে না, এখানে লেখাপড়ার সুযোগ আমাকে দিবে না, তো তখন 2-4 দিন পরে আমি সেই ছাত্রদের সাথে কথা বলে বললাম আমি তাহলে চলে যাই, কেননা আমি একমাত্র লেখাপড়ার উদ্দেশ্যে আসছিলাম। তো তখন সবাই মিলে এক জায়গায় বসে, অর্থাৎ ওই যে রান্না করার দায়িত্বে যাদের সাথে ছিলাম সবাই একসাথে বসে আমি ওইখান থেকে চলে আসলাম। তো সেদিন যদি তিনি আমাকে লেখাপড়ার সুযোগটা দিতেন তাহলে হয়তো আমার গল্পটা ভিন্নভাবে লেখা হতো। তো যাই হোক, এই আফসোস আমার কাছে থেকেই যাবে। সেখান থেকে চলে এসেও কয়েকটি মাদ্রাসায় আমি চেষ্টা করছিলাম, কিন্তু সম্ভব হয়নি। তো যাই হোক, তো সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে এই মানুষটার মধ্যে ভিন্ন কিছু কাজ করে। আমি তো এত কিছু বুঝতাম না, কিন্তু এখন তো বুঝতে শিখেছি। তো সেই ভিন্ন কিছু কি এখন বাংলাদেশের জনগণ অনেকেই জানে। তো আমি বলবো যে আপনারা এই বান্দরটাকে বর্জন করুন এবং ভালোর পথে ফিরে আসুন, আর ভালো মানুষকে নির্বাচিত করুন আমাদের দেশ এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।